আজকে টেক দুনিয়ার অন্তত সব থেকে বড় ইভেন্ট আইফোন 13 সিরিজ লঞ্চ হয়ে গেল। তার সাথে আরও টুকটাক জিনিস লঞ্চ হয়েছে, কিন্তু সেগুলো নিয়ে সবাই তো সব স্পেসিফিকেশনস বলছে। আজকে আমি আমার মতামত জানাবো, পিছনের গল্পটা বলবো, আর হ্যাঁ, আপনাদের মতামতও জানতে চাইবো এবং তার জন্য অলরেডি পোল দিয়ে দিয়েছি, সেখানে ভোট দিয়ে আপনার মতামত জানান। আইফোন 30 সিরিজে এবার যথারীতি 4টে ফোনই লঞ্চ হয়েছে এবং যেখানে সব থেকে দামি ফোনটা অসম্ভব দামি। অত দাম দিয়ে কেউ একজন ফোন কেন নেবে? 1 টেরাবাইট একটা স্টোরেজ ইউজ করার জন্য ইন্ডিয়াতে ওটা 1,80,000 রুপি দাম পড়ছে এবং সেটা অত বেশি স্টোরেজের জন্যই শুধু দাম হচ্ছে। কেন এটা অ্যাপেল করলো? তার বেশ কিছু কারণ আছে, আজকের ভিডিওতে সেটা বলবো। তবে সবার আগে বলি, অ্যাপেল এবার অ্যান্ড্রয়েডের থেকে কিন্তু 7টা জিনিস কপি করেছে, একদম সরাসরি ধরে টুকে দিয়েছে। আমরা কেউ এগুলো নিয়ে আলোচনা করছি না। এই 7টা জিনিস কী কী সেটাও আজকের ভিডিওতে বলবো। তবে তার আগে বলি, অ্যাপেলের এবার আইফোন 13 সিরিজে আমরা কি দেখলাম? সামান্য ব্যাটারি আপগ্রেডেশন, সামান্য পারফরমেন্সে আপগ্রেডেশন এবং ক্যামেরাতে সামান্য কিছু আপগ্রেডেশন, এছাড়া চেঞ্জ কি সেরকম কিছু নেই? খালি চোখে দেখলে আসলে মনে হচ্ছে যে চেঞ্জ সেরকম কিছু নেই, কিন্তু যদি একটু খুঁটিয়ে দেখেন দেখতে পাবেন আইফোন 13 সিরিজে প্রচুর চেঞ্জ আছে। অন্তত অ্যাপেলের আইফোনের সাথে আইফোনের তুলনা করতে গেলে বিশাল বড় চেঞ্জ রয়েছে। আমরা আইফোন 10 সিরিজে কি দেখলাম? 10 সিরিজে দেখলাম প্রথম নচ ডিসপ্লে আসলো এবং সেটা একটা বিশাল বড় রেভলিউশনারি ব্যাপার ছিল। এরপর কি হলো? আইফোন 12 সিরিজে আমরা দেখলাম যে পুরনো সেই বক্সি ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, চারদিকটা একদম কোনা হয়ে থাকবে, হাতে ধরতে অসুবিধা হবে, এরকম ডিজাইন তারা নিয়ে আসলো এবং সেটাই বিশাল বড় চেঞ্জ ছিল। তো অ্যাপেলের এক একটা জেনারেশনের ফোন যখন আসে তখন এইরকম সামান্য চেঞ্জটাই মনে হয় আসলে বিশাল বড় চেঞ্জ। এবার যে অ্যাপেল ব্যাটারি সামান্য বাড়িয়েছে, কতটা বাড়িয়েছে আমরা জানি না, কিন্তু তারা বলছে আইফোন 13 মিনি আর 13 এই দুটো ফোনে 1.5 ঘন্টা বেশি স্ক্রিন অন টাইম পাওয়া যাবে, আর আইফোন 13 প্রো আর প্রো ম্যাক্স এই দুটোতে নাকি 2.5 ঘন্টা বেশি স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। ভাবা যায়, অ্যাপেল কিন্তু ব্যাটারি খুব বেশি বাড়িয়ে দিয়েছে এমনও নয়। আমরা জানি অ্যাপেলের ব্যাটারি কখনোই খুব বেশি বাড়ে না, অ্যাপেল জানায় না কত ব্যাটারি দিয়েছে, কিন্তু বাড়ানোর ক্ষেত্রে তারা খুবই কৃপণ। কিন্তু এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি 120 হার্টজ রিফ্রেশ রেট ইমপ্লিমেন্ট করা হয়েছে, ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, গতবারের থেকে 20% বেশি ব্রাইট হবে ডিসপ্লে। সেক্ষেত্রে ব্যাটারি তো আরও বেশি খরচ হওয়ার কথা, কিন্তু তারপরও অ্যাপেল যে স্ক্রিন অন টাইম এতটা বেশি দিতে পারছে, অবশ্যই তারা অপটিমাইজেশনের ক্ষেত্রে বিশাল বড় কাজ করেছে। এটার জন্য অ্যাপেলকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারা খেটেছে, তাদের খাটনিগুলো আসলে চোখে দেখা যাচ্ছে না। অ্যাপেল কিন্তু এবার বেশ কিছু জিনিস দিয়েছে, আবার বেশ কিছু জিনিস দেয়নি। অদ্ভুত একটা সুন্দর গেম খেলে গেছে তারা। আপনি আইফোন 13 মিনি আর আইফোন 13 এই দুটোকে খেয়াল করলে বুঝবেন এই দুটো ফোনের ডিজাইন সামান্য চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? যে দুটো লেন্স যেটা উপরে নিচে ছিল সেই লেন্স দুটো একটু সাইডে সরে গিয়ে কোনাকুনি হয়ে গেছে, ডায়াগোনাল হয়ে গেছে। কেন হয়ে গেছে? তার কারণ ভেতরে বড় সেন্সার বসাতে হয়েছে। বড় সেন্সারের জন্য জায়গা বেশি লাগবে, বিশেষ করে এখানে সেন্সার শিফটিং টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা আগের বার একদম দারুণ টপ লেভেলের টেকনোলজি ছিল, শুধু আইফোন 12 প্রো ম্যাক্সে পাওয়া যাচ্ছিল, এবার সেটা সব ফোনে পাওয়া যাচ্ছে। তার ফলে সুবিধা কী হবে? আপনি সিনেম্যাটিক ভিডিও তুলতে পারবেন, আপনি অনেক স্টেবিলাইজেশন বেটার পাবেন। সেন্সার নিজেই নড়ে চড়ে আপনার হাতের যে কাঁপুনি, সেই কাঁপুনিটাকে অ্যাডজাস্ট করে দেবে, ভিডিওতে বোঝাই যাবে না আপনি হাঁটছেন বা দৌড়চ্ছেন সেই জিনিসটা। এই স্টেবিলাইজেশনের ব্যাপারটা এবার সব কটা ফোনে ইমপ্লিমেন্ট করা হয়েছে। প্রতিটা মডেলের প্রতিটা ক্যামেরা লেন্স গতবারের থেকে বেশি আলো গ্রহণ করতে পারবে যখন ফটো তুলবে বা ভিডিও তুলবে, অর্থাৎ অ্যাপারচারের সাইজ কমে গেছে। অ্যাপারচারের সাইজ যত কম থাকে ক্যামেরা তত বেশি আলো ক্যাপচার করতে পারে, পিকচার কোয়ালিটি তত বেশি ভালো হয়। যার ফলে প্রতিটা লেন্স দিয়ে, সে 3x অপটিক্যাল জুম লেন্স হোক বা প্রাইমারি লেন্স হোক বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হোক, যে কোনো লেন্স দিয়ে আপনি এবার নাইটে ফটোগ্রাফি করতে পারবেন, নাইট মোডে। হ্যাঁ, নাইট মোড ফটোগ্রাফি এবার প্রতিটা লেন্সের জন্য দেওয়া হয়েছে। আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি দেখেছিলাম? যে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় ভিডিওর সময়। অ্যাপেল বহুদিন আগে সেলফির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে এই টেকনোলজি নিয়ে এসেছিল, কিন্তু তারা এবার ভিডিওর ক্ষেত্রেও সেই ব্যাকগ্রাউন্ড ব্লার টেকনোলজিটা অ্যান্ড্রয়েডের মতোই নকল করে নিয়ে চলে আসলো। কিন্তু অ্যাপেল তো অ্যাপেল সেখানেই থামলো না, তারা আইফোনে এবার ব্যাকগ্রাউন্ড ব্লার টেকনোলজিটাকে একটু বেশি টুইক করে দিল, ইমপ্লিমেন্টটা আরেকটু বেটারভাবে করলো। তারা রগ ফোকাস মোড নিয়ে আসলো, অর্থাৎ সিনেম্যাটিক ভিডিও তোলার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করবে। অর্থাৎ ডিসপ্লের ওপর আপনি দুজন মানুষ থাকলে যে কারোর মুখের ওপর ট্যাপ করে ফোকাসটাকে ফিক্স করতে পারবেন। এছাড়াও আরও ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে আপনি ভিডিও তুলে নিলেন, এই মোডে যদি ভিডিও তোলেন তাহলে পরে গিয়ে আপনি ফোকাসটা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। ভাবা যায়, একটা ভিডিও তোলা হয়ে গেছে, তাতে কোথায় ব্যাকগ্রাউন্ড ব্লার হবে আর কোথায় ফোকাস থাকবে এটা ভিডিও তোলার পর আপনি ফিক্স করতে পারছেন। অর্থাৎ প্রসেসর যখন ভিডিও ক্যাপচার করছে তখন সেই সময় সে ফোকাস যে পয়েন্টগুলো আছে সেগুলোকেও ক্যাপচার করছে। অর্থাৎ প্রসেসর এবার কতটা বেশি পাওয়ারফুল এবং ব্যাটারি এখানে প্রসেসিংয়ে কতটা বেশি কাজে লাগবে সেটা আশা করি বুঝতে পারছেন।
এছাড়া ভিডিওর ক্ষেত্রে অ্যাপেল আরও একটা জিনিস করেছে, প্রো রেস ভিডিও, এই ফিচারটা তারা যোগ করে দিয়েছে। অর্থাৎ যারা সত্যিকারের একদম ভিডিও এডিটিং করেন, ভিডিও নিয়ে কাজ করেন, তারা একদম র ফুটেজ তুলতে পারবেন, যে ফুটেজটাকে ইচ্ছে মতো এডিট করা যাবে, সেই রকম সুবিধা অ্যাপেল দিয়েছে। যার ফলে সুবিধা থেকে অসুবিধা বেশি হয়েছে। হ্যাঁ, আপনি দিনে কবার ওরকম ভিডিও তুলবেন আমি জানি না, কিন্তু এই ভিডিও যদি তোলেন স্টোরেজে অনেকটা বেশি জায়গা নিয়ে নেবে, কারণ এই ভিডিওর সাইজ অনেক বড় হবে। তার জন্য অ্যাপেল একটা বুদ্ধি করেছে। অ্যাপেল এই ফিচারটা তাদের যে 128 জিবি ভেরিয়েন্ট আছে সেরকম কোনো ফোনে দেয়নি। যেখানে 256 জিবি ভেরিয়েন্ট আছে সেই ফোনেই শুধুমাত্র প্রো রেস ভিডিও মোডটা আপনি একমাত্র ইউজ করতে পারবেন। তবে আপনি যে কোনো লেন্স দিয়ে নাইট পোর্ট্রেট তুলতে পারবেন, সেটা শুধুমাত্র আইফোন 13 প্রো আর প্রো ম্যাক্স এই দুটো ভেরিয়েন্টের জন্যই, কারণ এই দুটো ভেরিয়েন্টেই শুধুমাত্র লাইডার সেন্সার আছে, আর এই নাইট পোর্ট্রেটের জন্য লাইডার সেন্সারটা ব্যবহার করা হবে। অ্যাপেল এইভাবেই বুদ্ধি খাটিয়ে আইফোন 13 আর 13 মিনির সাথে প্রো মডেলগুলোকে আলাদা করে দিয়েছে। তো প্রো মডেলের অনেক ফিচার এবার কিন্তু নর্মাল আইফোন 13-এ চলে এসছে, কিন্তু তবুও আইফোন প্রো মডেলগুলোকে আলাদা করার জন্য অ্যাপেল নতুন কিছু যোগ করেছে, যথারীতি তারা যেরকম করে থাকে। ক্যামেরা সেগমেন্টে অ্যাপেল আরও একটা ভালো কাজ করেছে, তারা এবার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যেই ম্যাক্রো লেন্স ইমপ্লিমেন্ট করে দিয়েছে। যেখানে ম্যাক্রো লেন্সটা মাত্র 2 সেন্টিমিটার দূর থেকে, আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি দেখি সাধারণত 4 সেন্টিমিটার দূর থেকে ফটো তোলা যায়, এবার কিন্তু অ্যাপেলের এই ফোনে 2 সেন্টিমিটার দূর থেকেই ম্যাক্রো লেন্সে ফটো তোলা যাবে, এবং সেই ম্যাক্রো লেন্সটা আসলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অনেকেই অভিযোগ করছেন অ্যাপেল এবার 12 মেগাপিক্সেল ক্যামেরাতেই কেন রয়ে গেল, কেন থাকবে না? আসলে 12 মেগাপিক্সেল আর 108 মেগাপিক্সেল ক্যামেরা পিকচার কোয়ালিটির কথা যদি বলেন তাহলে কোনো ডিফারেন্স নেই, বরঞ্চ 12 মেগাপিক্সেল অনেক সময় বেটার ফটো তোলে 108 মেগাপিক্সেলের থেকে। 108 মেগাপিক্সেল শুধু একটু বেশি ডিটেলস ক্যাপচার করে, কিন্তু অ্যাপেল কখনোই 12 মেগাপিক্সেল থেকে বেশি মেগাপিক্সেলে যাবে না যতদিন না তারা তাদের ফোনে 8K ভিডিও রেকর্ডিং করার ফেসিলিটি দেবে। 8K ভিডিও রেকর্ডিং করার জন্য 12 মেগাপিক্সেল ক্যামেরা দিলে হয় না, তার থেকে বেশি মেগাপিক্সেল 33.3 মেগাপিক্সেল মিনিমাম একটা সেন্সর দিতে হবে। তো তার জন্য অ্যাপেল যখন ভবিষ্যতে 8K ভিডিও রেকর্ডিং করার সুযোগ দেবে তাদের ফোনে, তখন তারা 12 মেগাপিক্সেলের থেকে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দেবে। এবার তাহলে আসল কথায় চলে আসি, যে জিনিসটার জন্য আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, কোন 7টা জিনিস অ্যাপেল এবার আইফোন 13 সিরিজে নকল করলো অ্যান্ড্রয়েডের থেকে, কপি করেছে। হ্যাঁ, সোজাসুজি কপি করেছে। তো 7টা জিনিসের মধ্যে প্রথম পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, তবে সেটা শুধুমাত্র প্রো মডেলেই দেওয়া হয়েছে, এবং সেটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। সেই জিনিসটা কি, মানে রিফ্রেশ রেটটা যখন আপনার প্রয়োজন হবে তখন 120 হার্টজে যাবে, যখন প্রয়োজন থাকবে না তখন সেটা 10 হার্টজ পর্যন্ত নেমে আসতে পারবে। এবং এটাই কারণ, যে এই কারণেই অ্যাপেলের এবার আইফোনগুলো অনেক ব্যাটারি বাঁচিয়ে নেবে, বিশেষ করে প্রো মডেলে, কারণ এই ফিচারটা শুধুমাত্র প্রো মডেলেই দেওয়া হয়েছে। দ্বিতীয় পয়েন্ট যেটা অ্যাপেল নকল করেছে অ্যান্ড্রয়েডের থেকে, সেটা হচ্ছে 1 টেরাবাইট স্টোরেজ। হ্যাঁ, এত বড় বড় স্টোরেজ আমরা এর আগে অ্যান্ড্রয়েড ফোনেও দেখেছি। আমরা ZT Exon 30 Pro এই ফোনে দেখেছি, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাসে দেখেছি, নোট 10 প্লাসে দেখেছি এত বড় স্টোরেজ। তো সেটা এবার অ্যাপেল নকল করে নিল, তবু আমরা অ্যাপেলকে বলছি এত বড় স্টোরেজ কী কাজে লাগবে, কেন দিল। তৃতীয় পয়েন্ট, ম্যাক্রো ফটোগ্রাফি। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অ্যান্ড্রয়েড ডিভাইসে ম্যাক্রো লেন্স পাই ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য, যদিও আমাদের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে অনেক কোম্পানি ঠকিয়ে দেয়, তবু ফ্ল্যাগশিপ ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে ম্যাক্রো লেন্স আমরা এর আগেই বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে পেয়ে গেছি, এবং সেখানে 2 সেন্টিমিটার দূর থেকেই ফটো তোলা যায়। ফোর্থ পয়েন্ট যেটা অ্যাপেলের আইফোন নকল করেছে অ্যান্ড্রয়েডের থেকে, সেটা হলো সিনেম্যাটিক মোড, যেটা নিয়ে সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করা হচ্ছে। সেটা এর আগে অ্যান্ড্রয়েডে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এই সময় থেকেই আমরা বোধহয় দেখে আসছি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে ভিডিওর ক্ষেত্রে, কিন্তু অ্যাপেল অবশ্যই সেটা আরেকটু ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে। ফোকাস শিফট করার যে টেকনোলজিটা সেটা এখানে এনেছে, কিন্তু সেটা কতটা সত্যি প্র্যাকটিক্যালি কাজে লাগবে, বিশেষ করে অ্যাপেল যে ভিডিওটা পোস্ট করেছে সেই ভিডিওটা আমরা জানি যে স্বাভাবিকভাবেই সেটা প্রফেশনাল ওয়েতে তোলা, অনেক বেশি এডিট করা, কিন্তু সেই ভিডিওতেও বোঝা যাচ্ছে যে সাইডে এজগুলো খুব একটা শার্প নয়, সেগুলো একটু ব্লারি লাগছে। সেক্ষেত্রে রিয়েল লাইফে এটা কতটা ভালো হবে দেখার জন্য আমার তো খুবই আগ্রহ রইল। অবশ্যই ভিডিও আসবে, এগুলো টেস্ট করে দেখবো, আপনাদেরও সব জানাবো। ফিফথ পয়েন্ট, লার্জ ক্যামেরা অ্যাপারচার আর অপটিক্যাল জুম। অপটিক্যাল জুম আমরা জানি সব ফোনেই দেখি, অ্যাপেল এবার 3x অপটিক্যাল জুম দিয়েছে, সেখানে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রাতে আমরা 10x অপটিক্যাল জুম পেয়েছিলাম। কিন্তু লার্জ অ্যাপারচার 1.5 অ্যাপারচার এই ব্যাপারটা তো স্পেশাল না, এটাও স্পেশাল না। এলজি তাদের LG V40 এই ফোনটাতে অলরেডি এই অ্যাপারচার এনে দেখিয়ে দিয়েছে আমাদের বেশ কিছুদিন আগে।
নম্বর পয়েন্টে বলবো অ্যাপেল এবার একটা শব্দ ইউজ করেছে, অল ডে ব্যাটারি লাইফ। এই অল ডে ব্যাটারি লাইফ এই শব্দটা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো বহুদিন ধরে মার্কেটিংয়ের জন্য ইউজ করে আসছে। বিশেষ করে তাদের প্রত্যক্ষ কম্পিটিটর স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, সেখানে অল ডে ব্যাটারি লাইফ তো ছেড়ে দিন, অল ডে ব্যাটারি লাইফ উইথ হাফ ডে ব্যাটারি লাইফ এরকম তারা প্রথম থেকেই দিয়ে আসছে। কিন্তু এই যে টার্মটা অল ডে ব্যাটারি লাইফ, এটা মার্কেটিং করার জন্য অ্যাপেল অ্যান্ড্রয়েডের বিভিন্ন কোম্পানির থেকেই এটা অ্যাডাপ্ট করেছে। সেভেন্থ এবং লাস্ট পয়েন্ট, 1000 নিটস পিক ব্রাইটনেস। এই যে 1200 নিটস বা 1000 নিটস পিক ব্রাইটনেস, এই ব্যাপারটা, এই জিনিসটা অ্যাপেল এইভাবে কখনো তো মার্কেটিং করতো না, সেটাও এবার অ্যান্ড্রয়েডের থেকে দেখে তারা মার্কেটিং করছে। আমরা এর আগে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখেছি স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা, সেখানে 1000 নিটস পিক ব্রাইটনেস ছিল। এমনকি রেডমি নোট 10 প্রো ম্যাক্স, তারাও পিক ব্রাইটনেস নিয়ে মার্কেটিং করেছে। তারা বোধহয় বলেছে 1700 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে বা এরকম একটা কিছু, আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্ট ফিগারটা। তবে অ্যাপেলও এই অ্যান্ড্রয়েডের মতো এইসব মার্কেটিং গিমিকে এবার বিশ্বাস করতে শুরু করেছে। একটা সময় ছিল যখন স্টিভ জবস অ্যাপেলের সিইও ছিলেন, তখন অ্যাপেল ইনোভেশন করতো। তখন অ্যাপেল তাদের আইফোন লঞ্চ করার সময় পুরনো আইফোনের সাথে নিজেদের নতুন আইফোনকে কম্পেয়ার করতো। তারা অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসকে কম্পিটিটর বলে ধরতোই না, ধর্তব্যের মধ্যেই আনতো না। সেখানে এখন আইফোন যখন তারা লঞ্চ করছে, সেই আইফোন 13 লঞ্চ করতে গিয়ে, আইফোন 12 লঞ্চ করতে গিয়ে তারা বলছে তাদের নিয়ারেস্ট কম্পিটিটার অর্থাৎ অ্যান্ড্রয়েডের কোনো একটা ডিভাইসের থেকে তারা এখানে বেটার, ওখানে বেটার। অর্থাৎ অ্যাপেল তাদের নিজেদেরকে অ্যান্ড্রয়েডের মার্কেটে কম্পিটিটার হিসাবে নামিয়ে নিয়ে আসলো। এটা কিন্তু অ্যাপেলের উত্থান নয়, এটা অ্যাপেলের পতন হিসাবেই আমি ধরবো। তো এই ব্যাপারে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।